জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, সংশোধিত খসড়া দলগুলোর হাতে। ভোলাগঞ্জের পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত, পর্যটক ফিরছে সাদা পাথরে। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। দ্রুত মতামত দিতে বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। চূড়ান্ত হলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে। খসড়ায় কিছু প্রস্তাব সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়েছে সংসদ নির্বাচনের আগে। জুলাই সনদকে ২৪-এর গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি বলে মনে করেন বিশ্লেষকদের অনেকে। এটি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে খসড়ার প্রস্তাবনা। খসড়ার পটভূমিতে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলন সহ বিগত সরকারের গুম, খুন ও নির্যাতনের ঘটনা। কোন দল কোন বিষয়ে ঐকমত্য পৌঁছেছে উল্লেখ করা হয়েছে সেটিও। অঙ্গীকারনামায় বলা হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে জুলাই জাতীয় সনদের। সংবিধানে অন্তর্ভুক্ত হবে এর বিধান, নীতি ও সিদ্ধান্ত। অন্য আইনে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ। এ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে। বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না কোনো আদালতে। জুলাই সনদের সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলা হয়েছে অঙ্গীকারনামায়। হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে খসড়ায়। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে জুলাই সনদ। কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে যা পুরোপুরি বাস্তবায়ন করবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যেই এই খসড়ার ওপর মতামত দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। আজকের আলোচনায় এটা স্পষ্ট। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। গণপরিষদ নির্বাচনে বর্তমান সংকটের একমাত্র সমাধান। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন এনসিপির নেতারা। তারা জানান, সমঝোতা বা আসন ভাগাভাগি নির্বাচনে বিশ্বাসী নয় তাদের দল। বন্ধুগণ, আমরা জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনে রাজধানীর বাংলা মোটরে এনসিপির এই আলোচনা। ২০টি প্রস্তাব আছে। এই প্রস্তাবগুলো অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতেও বক্তব্য দেন দলটির নেতারা। হতাশা জানান জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে। প্রধান নেতা কিছু রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সমালোচনাও করেন বক্তারা। হুঁশিয়ারি দেন, পুরনো বন্দোবস্তে ফেরার সুযোগ নেই। জাতীয় নির্বাচন হতে হবে নতুন সংবিধানের আলোকে। বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। তা আপনার সিজদা তো ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। 2 মাস পর নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। আমরা আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। এনসিপি নেতাদের অভিযোগ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। দাবি করেন, কেবলমাত্র গণপরিষদ নির্বাচনই দূর করতে পারে সাংবিধানিক সংকট। আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যমত্য এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যমত্য কমিশন যে ডিসিশনগুলো দিয়েছে সেগুলোকে টেকসইভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই। নতুন বন্দোবস্তে বাধা এলে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জের পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনী। সকালে সিলেট কোম্পানিগঞ্জ রোডে আটকে দেওয়া হয় শত শত পাথর বোঝাই ট্রাক।
পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। এদিকে গত কয়েকদিনে 3 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে 5 জনকে। আর স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখর হচ্ছে সাদা পাথর। সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। রোহিঙ্গা সংকট সমাধানে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনগুলোর প্রথমটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংক্রান্ত ব্রিফিং হওয়ার কথা রয়েছে। এছাড়াও কক্সবাজারে আয়োজিত সম্মেলনটি 3 দিনের 24, 25 ও 26 আগস্ট আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শরণার্থী শিবির প্রদর্শনী থাকবে। এর মধ্যে 5টি কর্ম অধিবেশনও রয়েছে। এসব কর্ম অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানো। এপার থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে? এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন জোরালো হয়েছে। কেননা এই তরুণ নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। গত 12ই আগস্ট রাতে তমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে। তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, জীবন নিজেকে আরাকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গর্জনবনিয়া এলাকায়। বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জনবনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়। তার বাবার নাম চিংচামং তঞ্চঙ্গা। স্থানীয় 2 নারী জানান, তার পরিবার মাঝে মধ্যে আলীকদমে যাতায়াত করে, কিন্তু গত 1.5 বছর ধরে প্রায় সময় গায়েব হয়ে যায় জীবন। তার আত্মসমর্পণের পরপরই এলাকা ছেড়ে গেছে পরিবার, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে। তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। আবার ওদিকে যখন চাপ সৃষ্টি হচ্ছে, আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে। তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি, আমি নাইক্ষ্যংছড়ির বাসিন্দা, আমি রাঙ্গামাটির বাসিন্দা, আমি মোসারকলার বাসিন্দা, তেলকলার বাসিন্দা। তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায়, তাহলে এটা হচ্ছে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে, এটা হুমকির সম্মুখীন হতে পারে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। সে বলেছে আরাকান আর্মির সদস্য। আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছে, সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বা কি। বাট সে আমাদেরকে বলেছে যে সে আরাকান আর্মির সদস্য। আমরা এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো। তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরাকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 10টার খবরে। দর্শক, এবারে জানবো এক্সপেল রুয়েল অ্যাকশন এরোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। চলতি বছর এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 226 জন, যা অবশ্য গেল বছরের তুলনায় খানিকটা কম। বাড়তি সতর্কতার জন্য মশক নিধন অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মোহাম্মদ জাহাঙ্গীর কাজ করেন পুরান ঢাকার একটি সেলুনে। অসুস্থতা নিয়ে বাড়ি ফেরেন গেল সপ্তাহে। পরীক্ষায় ডেঙ্গু ধরার পর চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তীব্র জ্বর ও ব্যথা নিয়ে বাড়ি ফিরে ডেঙ্গু শনাক্ত হয়েছে একই উপজেলার চাপড়তলা গ্রামের জয়নালেরও। জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, বর্ষার শুরুতে স্থানীয়দের মধ্যে আক্রান্ত বাড়লেও 9 উপজেলায় এই হার এখন নিম্নমুখী। জেলা এবং উপজেলা পর্যায়ে ডেঙ্গুর আসলে ওইরকম কোনো বেশি নাই, কোনো ক্ষেত্রে একটা বা দুইটা যেটাই পড়ুক, কিন্তু আমাদের প্রস্তুতি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন,
আর এটার জন্য কিছু সিম্পটোমেটিক ওষুধ আছে, এগুলি অ্যাভেলেবল করা আছে, আশা করি জনগণ। এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, বছরের শুরু থেকেই চালু আছে মশা নিধন কার্যক্রম। তবে ডেঙ্গু মোকাবিলায় দরকার সবার সচেতনতা। আমরা প্রতিনিয়ত তো মশা নিধনের ফগারের মাধ্যমে এবং স্প্রের মাধ্যমে বিভিন্ন নালা ড্রেনে নিয়মিত ওষুধ প্রয়োগ করতেছি। তথ্য বলছে, প্রতিদিন একটি উপজেলায় 2-1 করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, যা গেল বছরের তুলনায় কিছুটা হলেও কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।